সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমরা আজকে ফ্রন্টলাইন সাজিয়েছি। আমাদের দুজন অতিথি রয়েছেন, আপনারা দুজনকেই চেনেন, তবুও পরিচয় করে দিচ্ছি। অধ্যাপক সাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যদিও এখন তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে। আমার ধারণা আপনি বোধহয় ফ্রন্টলাইনে খুব একটা আসেননি, আগে এসেছিলেন। ফ্রন্টলাইনে আসা হয়নি, এই প্রথম। আপনাকে স্বাগত জানাচ্ছি। রাহিদ এজাজ, কূটনৈতিক বিশ্লেষক। রাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে বিশেষ করে দুইজনই সাবজেক্টই প্রায় একই। বিশ্ব পরিস্থিতি তো আপনি জানেন, একদম উত্তাল। কোথায় শুধু চারদিকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আর এই সর্বশেষ যেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ, এবং এর মধ্যে বিশ্বের নেতারাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। G7 যে শীর্ষ বৈঠকটা হতে যাচ্ছিল বা হচ্ছিল, হঠাৎ করে সংক্ষিপ্ত করে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ফিরে গেছেন। ফিরে গিয়ে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি বলছেন যে তেহরান খালি করতে হবে। আশঙ্কা করা হচ্ছে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ মজু ভাই। আমার মনে হয় যে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি, এই বিষয়ে কোনো রকম দ্বিমত নাই। কারণ ডিএসকেলেশনের জন্য যে ইন্ডিকেটরগুলি দরকার, এগুলি কোনোটাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি যে দেখেন, ইউক্রেন রাশিয়ার একটা ধাক্কা তো আছে, সেখানে রাশিয়া একটা ফ্যাক্টর। ভারত পাকিস্তানের মধ্যেও এই গত কয়েকদিন আগে হয়ে গেল, সেইখানেও একটা নতুন জিও পলিটিক্স তৈরি হয়েছে। ইসরায়েলের সাথে প্যালেস্টাইন তো সেই লম্বা সময় ধরে চলছে, এখন ইসরায়েলের সাথে ইরান। এখন মুশকিলটা হচ্ছে যে এতগুলি ধাক্কা একসাথে গ্লোবাল ইকোনমিতে যেই পরিমাণ প্রেশার তৈরি করছে, এবং সেই জায়গাতে যেই পরিমাণ ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক পোলারাইজেশন তৈরি হয়েছে, যে এইখানে যে কেউ এফেক্টিভলি ভূমিকা রাখবে ডিএসকেলেশনের জন্য, আমার মনে হয় সেই জায়গাটা এই মুহূর্তে নাই। যদিও আমরা, যেটা আপনি বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা বলেছে, ডোনাল্ড ট্রাম্প খালি করতে বলেছেন, তার মানে এখানে ডিপ্লোম্যাটিক সলিউশনের দিকে কিন্তু যাচ্ছেন না। কারণ ডিপ্লোম্যাটিক সলিউশন হলে তো তিনি বলতেন যে আশ্বস্ত করছি, একটা কথাবার্তা হবে। ম্যাক্রনের সাথেও তো তার এই নিয়ে এক ধরনের টুইটারে হয়ে গেছে যে সিজ ফায়ারের চেয়েও বড় কিছু করবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এমন কোনো পজিশনে আছে যেটাতে সিজ ফায়ার বা উত্তেজনা প্রশমন করতে পারবে। এর মধ্যে আরেকটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো আজকে সকালে টুইটারে যে ট্রাম্প তার নিজের যে ইন্টেলিজেন্স চিফ তুলসী গ্যাবার্ড, তার সম্পর্কেও বলেছেন যে আই ডোন্ট কেয়ার হোয়াট শি সেইড। অর্থাৎ তুলসী গ্যাবার্ডের যে ইন্টেলিজেন্সটা ছিল, এটা খুব ইন্টারেস্টিং ইন্টেলিজেন্স। সে বলছিল যে ইরান ইজ নট বিল্ডিং নিউক্লিয়ার ওয়েপন, কারণ খোমেনি 2003-এর পর থেকে এখনো পর্যন্ত নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্য অনুমতি দেননি। সুতরাং সেই জায়গাতে কিন্তু ইউএস ইন্টেলিজেন্সের কাছে কনক্লুসিভ রিমার্কটা ছিল যে তাদের ক্যাপাসিটি আছে, কিন্তু তারা যে এটাকে তৈরি করছে সেই বিষয়ে তাদের কোনো রকমের ইন্ডিকেশন নাই। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে ইসরায়েলের পক্ষ থেকে যে আর্গুমেন্টগুলি দেওয়া হচ্ছে, সেটার যেমন একটা বৈধতা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সেই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প তার ইন্টেলিজেন্স চিফকে বাইপাস করে এক ধরনের অবস্থান তৈরি করছেন, সেটাও যেরকম একটা আশঙ্কার জায়গা তৈরি করছে। এবং সেই সাথে আলটিমেটলি নেতানিয়াহু যেটাকে চাচ্ছেন আলটিমেটলি, সেটা হলো যে আপনার রেজিম চেঞ্জের দিকে যাওয়া। এবং এই রেজিম চেঞ্জের দিকে যে যাবে, সেইটার জন্য যে স্ট্রাকচারাল পজিশনটা দরকার, সেইখানে রাশিয়ার একটা ইন্টারেস্ট আছে, চীনের একটা ইন্টারেস্ট আছে, টার্কির একটা ইন্টারেস্ট আছে। তারা কেউ তো আপনার চাচ্ছে না যে রেজিম চেঞ্জ হোক। কিছুটা ক্ষেত্রে হলেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পও রেজিম চেঞ্জের মতো বড় রকমের একটা ডিসিশন এখনো দেননি তিনি। অ্যাবসলিউটলি। সুতরাং সবকিছু মিলিয়ে এখন আমরা এমন একটা গোলক ধাঁধের মধ্যে গ্লোবাল পলিটিক্স পড়ে গেছে, যে এইটা থেকে সচরাচর বা যেটাকে আমরা বলি ইমিডিয়েট পরিত্রাণের কোনো উপায় নাই, এবং এটার একটা বড় ফল আউট হবে কিন্তু গ্লোবাল ইকোনমি। এবং আমার মনে হয় যে আমাদের এখন প্রস্তুতি নেওয়া দরকার, যে আমরা যে এই নিউ গ্লোবাল ইকোনমিতে যাচ্ছি। আপনি দেখেন S&P 500, ন্যাসড্যাক অলরেডি নিচে চলে গেছে। গোল্ডম্যান স্যাক্স বলেছে যে তেলের দাম $100 পার ব্যারেলে উঠে যেতে পারে। গত 2 দিনে $74.60 এটা উঠে গেছে।
দৈনিক খরচ হচ্ছে ইসরায়েলের কমপক্ষে $750 মিলিয়ন থেকে $1 বিলিয়ন। সেই ক্ষেত্রে ইরানের জন্য এই ধরনের ধাক্কা তার ইকোনমির জন্য একটা বড় প্রেশার তৈরি করছে। সুতরাং সব দিক থেকে যে গ্লোবাল ইনফ্লেশনের দিকে আমরা আবার যাচ্ছি সেই বিষয়ে কোনো দ্বিমত নাই, যে কারণে আজকে ইউনাইটেড কিংডম, আজকে যদি আপনি যুক্তরাজ্যের পত্রিকাগুলি পড়েন সেখানে কিন্তু ক্লিয়ারলি তারা বলছে যে মিডল ইস্টের এই ধাক্কার একটা ক্লাসিক এক্সাম্পল হলো ইউকেতে অলরেডি 3% কাছাকাছি ইনফ্লেশনের ধাক্কা তৈরি হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। রাহিদ, আপনার ভাবনায় কি, আপনি কি দেখছেন? না, আমার ভাবনায় প্রোগ্রাম অনুষ্ঠান শুরুর আগে আমরা দুজন আলোচনা করছিলাম যে আপনি যেটা দিয়ে শুরু করলেন, স্টিভ ওয়াটকফকে কিংবা জেডি ভ্যান্সকে নেগোসিয়েশনের জন্য পাঠানো, এবং 5 মিনিট আগে আমি গার্ডিয়ানের সর্বশেষ আপডেটটা পড়ছিলাম যে ট্রাম্প বলছেন যে আমি সিজ ফায়ার চাই না, পুরোপুরি শান্তি চাই। তো শুক্রবার থেকে শুরু হয়ে টানা 5 দিন কিন্তু এটাকে আমরা সংঘাত সংঘর্ষ না বলে এক যুদ্ধ হতে বলতে পারি, এবং সেই জিনিসটাই বলে। এবং আমি খেয়াল করছিলাম আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলছিলেন যে শুক্রবারের হামলার পর দ্যাট ইসরায়েল উইল সাফার এ বিটার অ্যান্ড পেইনফুল অ্যাটাক, আমাদের তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল 100টি লক্ষ্যবস্তুতে যখন ইসরায়েল সেদিন হামলা চালিয়েছিল 20টির বেশি জঙ্গি বিমান দিয়ে, এবং আইআরজিসি কমান্ডার ইন চিফ কাশেম আপনার হোসেন সালেমি সহ টপ লিডারশিপকে তারা হত্যা করলো গ্রাউন্ডে নেমে। দেন নিউক্লিয়ার সায়েন্টিস্টদের বেছে বেছে খুন করা হলো। এবং এবার যেটা বলা হচ্ছে, এবারের লড়াই সংঘাতে ডিনামিক্সটা বোথ আপনার টেকনোলজি এবং হিউম্যান রিসোর্স। কারণ হিউম্যান রিসোর্স এরকম, মোসাদ কিন্তু ইসরায়েলি টেরিটরিতে লোক নামিয়েছিল, এবং আমরা কাল পরশু যে ছবিগুলো দেখেছি ইসলামিক রিপাবলিকান গার্ডের অফিসে যেভাবে হামলা, নিউক্লিয়ার সায়েন্টিস্টদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে হামলা, তার মানে হচ্ছে তারা খুব ওয়েল অর্কেস্ট্রেটেড একটা হামলা চালিয়েছিল। এবং এই হামলার আগে বৃহস্পতিবার আমরা কি দেখলাম, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের চিফ বলল ইরান ফেল টু কমপ্লাই উইথ দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম। অ্যাট দ্য সেম টাইম ট্রাম্প অ্যানাউন্স দ্যাট ইরান মিস দ্য ডেডলাইন, 60 days ডেডলাইন। তার মানে অ্যাটমিক এনার্জি কমিশনের স্টেটমেন্ট, ট্রাম্পের স্টেটমেন্ট অ্যান্ড সাইমultaneously এই অ্যাটাক, অর্থাৎ অর্কেস্ট্রেটেড একটা জিনিস গেছিল। এবং তাৎক্ষণিকভাবে গোটা বিশ্বের দিকে তাকালে মনে হবে অ্যাপারেন্টলি আমাদেরও কারো ধারণা হয়েছিল যে ইরান বোধহয় শুয়ে পড়ল, এবং ইরানের যা বলছে হলো বা এমটি ওয়ার্ডস কিনা। কিন্তু এর পরপরই তারা যে 75টা মিসাইল নিয়ে, যেটা ইরানি মিসাইলকে বলা হয় দ্যাট ইজ দেয়ার অনলি ডিটারেন্ট মিসাইল এবং ড্রোন, প্যারালেলি এই যে আয়রন ডোম বলা হতো, যে আয়রন ডোম মানে ইসরায়েলের রক্ষা কবচ, এবং এই তেল আবিবে এই রক্ষা কবচের মাঝখানে মোসাদের অফিস, স্ট্র্যাটেজিক্যাল ডিফেন্সের অফিস, এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে। তার মানে হচ্ছে তারা হিউম্যান শিল ইউজ করতো। সেই জায়গায় ইরানি মিসাইল যখন অ্যাটাক করলো, এবং সারা দুনিয়া কিন্তু চমকে গেল যে মানে এত দূর থেকে এসে মিসাইলগুলো টার্গেটে হিট করলো, এবং চমকে দিল সবাইকে। এবং এরপর এবং আজকে দুপুর পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে মোসাদের দপ্তরে ইরান হামলা চালিয়েছে। কাল রাতে আমরা দেখেছি তেহরান ব্রডকাস্টিং কর্পোরেশনে রেডিও টিভিতে হামলা চালিয়েছে, সেখানে হতাহত হয়েছে। একটা ভালো খবর হলো বাংলাদেশের 8 জন নাগরিক কাজ করেন ইরানের তেহরান বাংলা ভার্সনে, তারা সবাই সুস্থ আছেন। তো এই যখন অবস্থা মোটা দাগে, আমার কথাটা ওনার মতোই যে আপাতত আমরা যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি বা এসব নিয়ে আলোচনার কোনো কিন্তু ইঙ্গিত নেই। তো পাশাপাশি এটাও আসে ট্রাম্প কেন সরে যেতে বলছেন। এবারের এই দুপক্ষের অ্যাটাকের মধ্যে কিন্তু সবাই আগাম একটা বার্তা দিচ্ছেন যে কাল আমি এটা অ্যাটাক করব, পরশু আমি ওইখানে যাব। তো এইভাবে দিয়ে যখন যাচ্ছে, সেই জায়গাতে খুব সহসা 5ম দিন হয়ে গেল। তো এটা যদি আরও 5-7 দিন 8 দিন যায়, খুব বেশি অবাক করার কিছু থাকবে না। মানে এটা একটা কন্টিনিউয়াসলি এই অ্যাটাকটা যেতে পারে। আপনি G7 মিটিং কাটশট করে ট্রাম্পের ফিরে যাওয়ার কথা বলছেন। এখন ট্রাম্পের সেই মুখ আছে কিনা, যে কারণ গত বৃহস্পতিবারে তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেন, এবং এমনও খবর এসছে যে ইসরায়েল যে হামলা করেছে এতে পেছন থেকে যুক্তরাষ্ট্রের কিন্তু ভূমিকা ছিল, রসদের যোগান দিয়েছে। এবং আমরা তো এটা জানি মিডল ইস্টে যে মিলিটারি বেজ আছে এবং মিলিটারি ইউনিটস আছে, সেটা কোথাও ইসরায়েল হয়ে কাতারে ঢুকছে, কখনো ইয়েমেনে আপনার ওমানে ঢুকছে, কুয়েতে ঢুকছে, নানান জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা যদি 1980 সালের ইরান ইরাক যুদ্ধের পরে, সেটা আমি যদি ভুল না করে, আপনার স্পষ্ট মনে থাকার কথা, অ্যারাউন্ড 8 years বোধহয় কন্টিনিউ করেছে। তো
ইরানের এই যে বিপ্লবের পর যে তার এই যে রেজিস্ট্যান্সের মধ্যে বেড়ে ওঠা বা বিকাশ লাভ, তো সেই জায়গাতে ইরান খুব সহসা থামবে বলে আমরা আপাতত কোনো ইঙ্গিত পাচ্ছি না। অনেক ধন্যবাদ রাহিদ আপনাকে। সাহেব, আপনি জানেন যে চীন রাশিয়ার একটা ভূমিকা অবশ্যই আছে বিশ্ব পরিস্থিতিতে। এই যুদ্ধে চীন রাশিয়ার ভূমিকাটা কি? খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়, কারণ রাহিদ ভাই ট্রাম্পের যে পজিশনটা বলেছেন এবং আমি অ্যাবসলিউটলি একমত। কারণ এইখানে ট্রাম্প যত চেষ্টাই করেন না কেন, এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি আছে তাদের কথাই বলেন না কেন, এখন কিন্তু খোদ ইউরোপেই বিক্ষোভ হচ্ছে। মানে তাদের প্রত্যেকটা গভর্নমেন্টই কিন্তু, ডাচ গভর্নমেন্ট বলেন, দ্য জার্মান গভর্নমেন্ট বলেন, তারা কিন্তু প্রত্যেকেই এখন বড় রকমের একটা প্রেশারে আছে। এবং ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও বলেছিলেন চট করে প্রবলেম সলভ করে ফেলবেন, এটা করে ফেলবেন, সেটা করে ফেলবেন। সেই জায়গাতে আমার মনে হয় যে তার সাকসেস রেটটা এখনো পর্যন্ত আসলে গ্লোবাল জিও পলিটিক্সে বড় রকমের কোনো ভূমিকা রাখতে পারেনি, যে কারণে রাশিয়া, চীন এবং টার্কির কথা কিন্তু বারবার আসছে। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা যদি রাশিয়ার সাথে এই মুহূর্তে ইসরায়েলের সম্পর্কটা দেখি, ট্রেডটা দেখি, এটা বিশাল সারপ্লাস যেটা ইসরায়েলের পক্ষে, রাশিয়ার পক্ষে আছে। এখন রাশিয়ান ইকোনমি এখন যে সিচুয়েশনে আছে, আসলে কতটুকু রাশিয়া তার মাসেল ফ্লেক্সিং করবে, যেটাকে আমরা বলি যে মিলিটারি সাপোর্ট বলেন বা ট্যাকটিক্যাল সাপোর্ট বলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত একটা সন্দেহ আছে। চীনের ক্ষেত্রেও এই মুহূর্তে বিষয়টা একই, যে চীনের যেই পরিমাণ ইনভেস্টমেন্ট যে পরিমাণ, তার বেল্ট রোডের একটা বড় জায়গায় হলো ইরান, এবং সেই সাথে তার ইসরায়েলের সাথেও তার একটা বড় সম্পর্ক আছে। দেখেন, ইসরায়েলের ইকোনমিতে ইউরোপিয়ান ইউনিয়ন 31.2% কন্ট্রিবিউশন রাখে, এরপরে চীন 13.9, মার্কিন যুক্তরাষ্ট্র 11, টার্কি 6.75 এবং ভারত 4.69। তো যে কারণে এখন যে জায়গাটা দাঁড়াচ্ছে যে চীন এবং রাশিয়ার যে বড় রকমের অর্থনৈতিক ইন্টারেস্টটা আছে, এবং সেই সাথে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক পলিটিক্সটা আছে, যে কারণে তারা একটা বড় রকমের দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। সেটা ক্ল্যারিফিকেশন বা সেটা ক্ল্যারিফাই হতে আরও কয়েকদিন সময় লাগবে, যে চীন কীভাবে এখানে এনগেজ হবে বা রাশিয়া কীভাবে এনগেজ হবে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো যেটা দেখছিলাম, যে চীন অন্তত পক্ষে কাতারের সাথে বারবার কথা বলছে, এবং কাতার যেহেতু ইউএস এর সাথেও কথা বলছে, সেই জায়গাতে একটা বড় ইস্যু এসছে যে নেতানিয়াহুর জন্য একটা এক্সিট রুট, আলী খোমেনির জন্য একটা এক্সিট রুট তৈরি করা। এখন এক্সিট রুটটা যখন চীন চিন্তা করছে, সেই জায়গাতে একটা বড় প্রবলেমটা হচ্ছে যে নেতানিয়াহু যদি তার যুদ্ধ এখন বন্ধ করে দেন, তাহলে এই 5 দিনের যে যুদ্ধটা তার কোনো মানে ফল তিনি পাচ্ছেন না। কারণ আইদার তাকে ইরানের নিউক্লিয়ার সিস্টেমটাকে ডিসমেন্টল করতে হবে, অথবা রেজিম চেঞ্জ করতে হবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ড্র্যাগ ইন করে এটাকে সাস্টেইন করাতে হবে। এখন সেই জায়গাতে গিয়ে চীনের জন্য যে প্রবলেমটা হচ্ছে যে এই কোনোটাই চীনের জন্য আসলে ভায়াবল অপশন না। অন্যদিকে যদি আপনি রাশিয়ার ক্ষেত্রে দেখেন, রাশিয়াও সেই ক্ষেত্রে বারবার বলার যেটা চেষ্টা করছে যে ডিপ্লোম্যাটিক সলিউশনের দিকে যাওয়া। ফলে সেই জায়গাতেও আমার মনে হয় যে রাশিয়ার কাছ থেকে এই মুহূর্তে বড় রকমের কোনো যেটাকে ইরানের পক্ষে মিলিটারি সাপোর্ট বা যে কোনো ধরনের ট্যাকটিক্যাল সাপোর্ট, সেটাও খুব বেশি আসবে না। বরঞ্চ যেটা দেখা যাচ্ছে যে ইরানের এই ক্রাইসিসের ফলে চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ডিপেন হয়েছে। এই কারণে যে আপনার এই পুরো সিচুয়েশনটা এই দুইজনকে যেটাকে বলা হয় ম্যারেজ অফ কনভিনিয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে, বিকজ অফ আপনার ন্যাচারাল রিসোর্সেসের ক্ষেত্রে। তো সেই জন্য চীন এখনো পর্যন্ত ডিপ্লোম্যাটিক পজিশনে আছে, রাশিয়া এখনো পর্যন্ত ডিপ্লোম্যাটিক পজিশনে আছে, এবং ইরান এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো ইন্ডিকেশন দেখায়নি যে তারা আসলে চীন বা ইরানের কাছ থেকে বড় রকম। এই যখন পরিস্থিতি, তখন তো সবার মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে যে আসলে এটা তাহলে কি মানে এই যুদ্ধটা বিস্তৃতি লাভ করবে নিশ্চিতভাবে, কারণ এই যুদ্ধটা বিস্তৃতি লাভ করার জন্য সব রকমের ইন্ডিকেশন এই মুহূর্তে আছে। আপনি দেখেন জর্ডানিয়ান এয়ার স্পেস, ইরানিয়ান এয়ার স্পেস, সব
এয়ার স্পেসগুলি বন্ধ হচ্ছে। এই কারণে বন্ধ হচ্ছে যে তারাও চিন্তা করছে যে শুধুমাত্র যে আপনার দুইটা স্টেটের মধ্যে যুদ্ধটা থাকবে তা তো না, নন স্টেট অ্যাক্টরগুলিও তো এখানে অ্যাক্টিভেটেড হবে, এবং এই নন স্টেট অ্যাক্টরগুলি অ্যাক্টিভেটেড হলে খুব স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। এইদিকে আপনার সিরিয়ান ক্রাইসিস আছে, লেবানিজ ক্রাইসিস আছে, ইয়েমেন ক্রাইসিস আছে, প্রত্যেকটা মিলিয়ে এখন এমন একটা সিচুয়েশন যেখানে যে গালফ কান্ট্রিজ যেগুলি আছে, অর্থাৎ আপনার সৌদি আরব বলেন, ওমান বা এই ইউএই, এদের কিন্তু কোনো রকমের লিডারশিপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কোনো স্ট্রং লিডারশিপ নিয়ে যে আশা, সেটাও হচ্ছে না। সুতরাং তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ইসরায়েল ইরানের ট্রুসের উপরে বলেন, এইটার উপরে ভরসা করে বসে থাকতে হবে। যদিও বড় বড় কথাবার্তা এইসব দেশ থেকে অনেক কিছুই আসবে, কিন্তু আলটিমেটলি খুব একটা রিজিলিয়েন্স, এবং যেটা রাহিদ ভাই বলছিলেন এই জায়গাতে আমার মনে হয় একটু বলা দরকার আছে, সেটা হলো যে F-35 আপগ্রেড তো করে দিয়েছে, মানে এটা তো যেটা F-35গুলি যেগুলি ব্যবহার করেছে এই যুদ্ধের আগে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেগুলিকে ইমপ্রুভ করে দেওয়া হয়েছে। সেই সাথে আপনার যে 8 বছরের যুদ্ধ, পার্টিকুলারলি 1979-এ এই ইসলামিক রেভলিউশনের পরে, এবং আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু ইরান হরমুজকে আটকেনি, এবং সে কিন্তু ওই ট্যাঙ্কার ওয়ারের কথা যদি আমরা মনে রাখি, ওই ট্যাঙ্কার ওয়ারেও কিন্তু সে কন্ট্রোল করেছে, এবং কন্ট্রোল করে গ্লোবাল কমিউনিটির উপরে একটা প্রেশার ক্রিয়েট করেছে। এখন সেটা সে কতখানি করবে এবং কতটুকু করবে সেটা পুরোটাই নির্ভর করে হলো চীন, ইরান এবং ইউএইর উপরে, চীন এবং রাশিয়া এবং ইউএইর উপরে। তাহলে আমরা ধরে নিতে পারি বা আশঙ্কা করা যায় যে একটা বিশ্বযুদ্ধের দিকে আমরা যাচ্ছি, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওয়েল, টার্মোলজি নিয়ে কিন্তু আমার আপত্তি আছে। এটাকে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ বলবেন বা কি বলবেন, 5 দিন ধরে যে জায়গায় গেছে, এটা তো কোনো একটা, আমি সবসময় বলি টাইম স্পেস ইতিহাসে গুরুত্বপূর্ণ। আপনি কাশ্মীর নিয়ে যেটা সর্বশেষ আমরা দেখেছি, সুখকর বিষয় হলো সেটা সংঘাতে ছিল, 5 দিনের মধ্যে সেটা থেমে গেছে, সেটার বিস্তৃতি ঘটেনি, হয়তো এখানে আলোচনার সুযোগ আসলে বলবো। কিন্তু ইরান ইসরায়েলটা ডিনামিক্সটাই আলাদা, এবং একটু আগে উনি যেটা বলছিলেন যে আপনার যে প্রশ্নের উত্তরে যে চায়না রাশিয়া বড় ফ্যাক্টর কি করে, চায়না রাশিয়া অবশ্যই ইকোনমিক আসপেক্টের কথা বলবেন, ভিজাভিস তারা যা করতে চায় তা থেকে ইরানকে তো অনবোর্ড করতে হবে। তো সেই ইরান অনবোর্ড না হলে তাদের এটা ক্লিক করবে না। আর প্লাস হচ্ছে যেটা আমি বলছিলাম 8 বছরের ইরান ইরাক যুদ্ধের কথা বলছিলেন, কালকে আমি টুইটে ফলো করি ইয়েসু মেলবেন বলে এক মিলিটারি অ্যাফেয়ার্স এক্সপার্ট, তো সে বলছে ওই 8 বছরের ইরানের যে নার্ভের কথা বলছিল, যে শিয়াজ আর হিস্টোরিক্যালি উইলিং টু সাফার, মানে তারা এই ত্যাগ স্বীকার করতে রাজি, তারা সাফার করবে। এই যে 240 ভার্সেস 24, কাল রাত 11টার যদি হিসাব বলি, ক্যাজুয়ালিটি 10 গুণ ইসরায়েলের তুলনায়। তো এরপরও কিন্তু ইরানি জনগণের কাছে আমি যদি বলি, শনিবার রোববারের কিছু মিছিলের ছবি আমরা দেখি, ভিডিও দেখি, সেখানে তারা বলছে যে আমাদের এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত। যে কথাটা উনি বলছিলেন প্রফেসর শাহনাবাজ আমান খান, যে আমরা ইরানের মিলিটারি মিসাইল আপনার পারমাণবিক অস্ত্রের কথা বলছি। সো পশ্চিমা বলুন বা অন্যান্য মিডিয়া কেউ কিন্তু ইসরায়েলের এই পারমাণবিক অস্ত্র কথা বলছে না, এবং উইদিন দ্য ইরানিয়ান টেরিটরি বোথ এই যে জনগণ এবং সরকার তারা মোটামুটি অ্যাট পারে আছে। তো এইভাবে যখন আছে এই যুদ্ধের মাত্রা, আমরা সংজ্ঞা নিয়ে তর্ক বিতর্ক করতে পারি, এই যুদ্ধটা কোন স্কেলে হবে, যে কথাটা আপনি বলছেন বিস্তৃতি ঘটবে কিনা। আমরা জানি হিজবুল্লাহর মতো বাহিনী যারা অস্ত্র জমা দেয়নি, এবং পরবর্তীতে তারা কিন্তু এই হিজবুল্লাহ আবার মাঠে নেমে প্রমাণ করেছে অস্ত্রটা তাদের কাছে রাখা কেন জরুরি ছিল। আমরা ইয়েমেনের হুতিদের এই ইরানের আক্রমণে যুক্ত হওয়ার কথা শুনছি। কাজে আপনি যেটা বলছেন এটার বিস্তৃতি শুধু রাষ্ট্রের পরিধির মধ্যেই থাকবে না, নন স্টেট অ্যাক্টররা এঙ্গেজ হবে। তারপর পাকিস্তান ইরান বর্ডার ফ্রন্টটা বন্ধ করে দিয়েছে। আজকে শুনছিলাম যে ফরেন মিনিস্ট্রি একটা ব্রিফিংয়ে ইন্ডিয়া পাকিস্তান তার লোকজনকে রিলোকেট করেছে, পাকিস্তান 2টা বর্ডার সিল করে একটা বর্ডার ওপেন রেখেছে। কাজেই আগামী কয়েকদিনের এটা মাত্রা কিন্তু যে খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই। এবং এখন এই একটু আগে উনি যেটা বলছিলেন ইকোনমির উপর ইম্প্যাক্টটা, আমাদের তো গ্লোবাল ইকোনমি গ্লোবাল তো আছে। আমরা যদি বলি আমাদের এক্সপোর্টের জন্য এই ইরান ইসরায়েল ওয়ার ইম্প্যাক্ট ফেলবে, আমাদের রেমিটেন্সে ফেলবে। দেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে রেমিটেন্স এক্সপোর্ট এবং এনার্জি রিসোর্সেস, বোথ অয়েল এবং গ্যাস। তো ইম্প্যাক্টটা বুঝতে আমাদের কয়েকদিন সময় লাগবে। যদিও আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির মিটিং ছিল, সেখানে জেনেছি এটা আলোচনা হয়েছে। তো এখন
এমনিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরো দুনিয়াকে কাঁপিয়ে ফেলছিল কোভিডের পর, তারপরে নতুন মাত্রা যুক্ত হয়েছিল মধ্যপ্রাচ্য সংকট গাজাকে, এবং এমন বিশ্লেষণও তো আসে যে ওয়াশিংটনে যে ক্ষমতার পালাবদল ডেমোক্রেটদের হটিয়ে রিপাবলিকানরা আসলো, নিশ্চয়ই আমার আপনার জীবদ্দশায় যে যুক্তরাষ্ট্র জুড়ে এমন বিক্ষোভ সিভিল মুভমেন্ট আমরা দেখিনি। তো এখন সেটা সময়ের অপেক্ষা যে মার্কিন নাগরিকরা পথে নেমেছিল মধ্যপ্রাচ্য সংকট নিয়ে, সেটা ইরান ইসরায়েল নিয়ে কি করে সেটা এখন দেখার অপেক্ষায় আছে, কারণ দেশে দেশে তো বিক্ষোভ আমরা দেখছি। আপনার কি মনে হয় যে পরমাণু বোমা যেটা নিয়ে আমরা গল্প শুনি, জানি, ভয়ঙ্কর তথ্য, সব তথ্য আমাদের কাছে আছে, আমরা শুনি সব সময়, এটা কি শুধু অলংকার হয়ে থাকবে? না, একটু আগে আমরা আলোচনার শুরুতে সাব ভাই যেটা বলছিল যে তুলসী গ্যাবার্ডের সাথে ট্রাম্পের ডিফারেন্সটা, যে ওয়েদার দ্য ইরান ইজ কেপেবল অফ প্রিপেয়ারিং অর অলরেডি প্রিপেয়ার দেয়ার নিউক্লিয়ার ওয়েপেন অর নট। তো এইটা আপনার পাকিস্তান যেভাবে করতে পেরেছে, ইরান এখনো পর্যন্ত সেভাবে করতে পেরেছে কিনা বা তার আদৌ আছে কিনা, এটা নিয়ে তর্ক বিতর্ক প্রচুর আছে। কিন্তু এই তুলসী গ্যাবার্ডের সাথে ট্রাম্পের ডিফারেন্স এটা পরিষ্কার, উইদিন দ্য রিপাবলিকান দ্যার ইজ এ শার্প ডিভিশন। এবং আমরা দুদিন আগে তো এমন কথা শুনছিলাম যে সিআইএর কাছে তথ্য ছিল যে মোসাদ হিট লিস্টে খামেনি ছিলেন, বা তারা খামেনিকে খুন করেননি বা হত্যা করেননি, রেখে দিয়েছেন, এরকম পাল্টাপাল্টে অনেক কথাবার্তা আসছে। এখন আপনার ওই মূল প্রশ্নে ফিরে যাই যে পারমাণবিক অস্ত্র এটা কি অলংকার থেকে যাবে, বা এটা একটা ভয় পেয়ে দেওয়ার কার্ড হিসেবে ইউজ করবেন, না সত্যিকার অর্থে কিছু হবে? তো সেই জায়গাতে এবারের ইসরায়েলের হামলার পর আমার যেভাবে মনে হচ্ছে, আমরা যেসব খবর এখন পর্যন্ত দেখছি, তাতে যে এই পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যে ধাপগুলো আছে এবং যে সেন্টারগুলো আছে, সেগুলো তো হামলার শিকার হয়েছে, কিছুটা হলে পিছিয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস আমি বলি, নিশ্চয়ই বাংলাদেশের মতো দেশের পক্ষে ডিফিকাল্ট, অন্যদের পক্ষে সেটা সম্ভব, যেটা এখন পর্যন্ত আসেনি। বিরতির আগে যেটা বলছিলাম যে ইসরায়েলের হাতে কি পরিমাণ আছে, সেটা কিন্তু এখনো কেউ জানে না, কেউ বলছে না। তো একটু আগেই কথা বলতে বলতে মোসাদের এক অফিসারের একটা টুইট দেখছিলাম, তিনি বলছিলেন যে victory over Iran is impossible unless we can raise the people of Iran against their government। যে আলোচনাগুলো আমাদের মধ্যে হচ্ছে যে রেজিম চেঞ্জের কথা, এখন নেতানিয়াহু রেজিম চেঞ্জ করতে চান, এবং ইতিহাসের বাঁকে বাঁকে কিন্তু এরকম দেখা গেছে যে রেজিম চেঞ্জ, তারা একজনকে বসালেন, তো রেজিম চেঞ্জ হলে সেখানে ট্রাম্প কিন্তু এই লাইনে হাঁটছেন না। তো ওই জায়গাতে রেজিম চেঞ্জের নেতানিয়াহুর এই অ্যাটাক করার সময় তো নিশ্চয় ব্যাক অফ মাইন্ড অনেকগুলো প্ল্যান ছিল, হতে পারে মোরাল ব্রেকডাউন। আমি একটু আগে যে কথাটা বললাম, আমি শনিবার রোববারে যেসব ভিডিও দেখেছি মিছিলে, প্রসেশনে, এবং স্কার্ফ নেই, হিজাব নেই এমন নারীদের যে সাক্ষাৎকার, তারা অনেক বেশি সংক্ষুব্ধ। তারাই বলছেন যে আমাদের কোনো দিকে না তাকিয়ে খুব মনোযোগ দেওয়া উচিত, যাতে আমরা আমাদের নিউক্লিয়ার আর্সেনালগুলোর যে প্রজেক্ট বা প্রোগ্রাম আছে ওগুলো শেষ করতে পারি। তো এখন এই ধরনের ইরানের বিপ্লবের পর যেই স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, সেখানে আমরা যে বিরোধী দল, বিরোধী পক্ষের কথা শুনি, দুদিন আগে আমাদের 2 রাষ্ট্রদূত ছিলেন, তাদের সাথে আমি একটু বোঝার জন্য বসছিলাম। তো তাদের বক্তব্য হচ্ছে ইরানে যে স্ট্রাকচারটা আছে সেখানে ভিন্ন মত, বিরোধী পক্ষ অবশ্যই আছে, কিন্তু কাঠামোটা যেভাবে দাঁড়িয়ে গেছে, তাদের পক্ষে ভিতরে রাষ্ট্রের কাঠামোর মধ্যে বসে, ইরানের টেরিটরিতে বসে যে রাতারাতি আপনি পাল্টে ফেলবেন, সেটা করার সুযোগটা খুব কম। তো সেই জায়গাতে আপনি ধরেন আপনার গুপ্তচর দিয়ে, গোয়েন্দা দিয়ে অপারেশন করতে পারেন, হিট করতে পারেন, কিন্তু রেজিম চেঞ্জের যে জায়গাটা, সেটা খুব ডিফিকাল্ট। এবং আপনার কথার স্ট্রেট একটা আনসার যে এটা, এই কার্ডটা, নিউক্লিয়ার কার্ডটা সামনে আরও কিছুদিন ব্যবহার হবে বলে মনে হচ্ছে। এবং তুলসী গ্যাবার্ডের আজকের স্টেটমেন্ট দেখার পর মনে হয়েছে আমারও যে ইরানের কাছে অস্ত্র নিয়ে, পারমাণবিক অস্ত্র নিয়ে যে কথাটা তারা বলছিল যে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, হামলা করতে যাবে, আবার ট্রাম্প বলছেন আমরা কোনোভাবেই তাকে পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে। আপনি নিশ্চয়ই জানেন যে ভুল তথ্যের উপরে কিন্তু ইরাকে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি। কারণ তুলসী গ্যাবার্ড, আমি ওই জন্যই আলোচনার অবতরণ করলাম, তুলসী গ্যাবার্ডকে কন্টেস্ট করার এই জন্যই কথা, তার মানে বৃহস্পতিবার যে হুমকিটা দিয়েছিল, তাহলে তুলসী গ্যাবার্ড তো তার প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করছেন, এবং আইএইএ যেটা বলছিল তাই স্টেটমেন্টটা সে কি স্বতঃপ্রণোদিত হয়ে দিয়েছিল নাকি তাকে কেউ দিয়েছে, সে প্রশ্নটা সামনে চলে আসে। এবং আমরা কিন্তু অলরেডি শুধু ডেমোক্রেট না, রিপাবলিকানদের মধ্যেও কিন্তু প্রচুর সমালোচনা দেখছি, এবং বলা হচ্ছে যে আমেরিকার ইন্টারেস্টে আঘাত না করা পর্যন্ত আমেরিকা অন্য একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না, বা যুদ্ধের
পদক্ষেপ নিতে পারেন না। এখন আমেরিকান পলিটিশিয়ানরা বলছে যে কংগ্রেশনাল হিয়ারিং বা এটা কোনো পলিটিক্যাল ডিসিশন আগে ট্রাম্পের তো এটা নেওয়ার মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। কাজেই এরকম অনেকগুলো বিষয় আছে। আর আপনি যে বললেন যে ভুল তথ্যের ভিত্তিতে হয়েছে, এখন তো সেটা আরো বড় বড় বিপদ। এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, গত 1 বছর আমাদের এখানে পরিবর্তন, পাশের দেশ, আশপাশ, এরকম অনেক জায়গায় হচ্ছে। এটা মিয়ানমারে হয়েছে, এই 5ই আগস্টের পর আমার দেশে কে নিয়েও হয়েছে। কাজেই এই মুহূর্তে আমি মনে করি যে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, ফেক নিউজ, দিস ইজ ওয়ান অফ দ্য টুল, এবং যে এটাকে তার মতো করে ব্যবহার করতে পারে সে তো সফল হয়ও বটে। অনেক ধন্যবাদ আপনাকে। সাহেব, কি আপনি এই প্রসঙ্গে কিছু বলার আছে? আমি রাইট ভাইয়ের সাথে অনেকগুলি বিষয় অ্যাড করি। মানে আমার মনে হয় রাইট ভাই যে রেজিম চেঞ্জের কথাটা বললেন, আমার মনে হয় খোদ আমেরিকাতেই এই রেজিম চেঞ্জ নিয়ে এখন বড় রকমের একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। আপনি ডেমোক্র্যাট, যেটা ইন্ডিয়ান বংশোদ্ভূত যে ডেমোক্র্যাট ছিলেন রোখান্না নিজেও তো বলছেন যে এই রেজিম চেঞ্জ সর্ট অফ জিনিসপত্র দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না। অনেক বড় বড় ইন্টেলিজেন্স অফিসার, মানে ফরমার ইন্টেলিজেন্স অফিসাররা বলছে যে এগুলি 20 বছর 25 বছর আগে কাজ করতো, এখন আর এই ধরনের জিনিসপত্র কাজ করে না। তারপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই রেজা পাহলেভি, যিনি শাহর ছেলে, আমেরিকাতে থাকে, তার সাথে এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলি কনসুলেট থেকে শুরু করে সবাই এখন তার সাথে এক ধরনের টাই তৈরি করা শুরু করেছে। এবং সেই সাথে যে টার্গেটেড অ্যাটাক, যেটা আমরা প্রথমেই শুরু করলাম, এগুলি সবকটা টার্গেটেড অ্যাটাক ছিল আইআরজিসি, মানে ক্লোজ টু দি সুপ্রিম লিডার। এখন সুপ্রিম লিডারের যে স্ট্রাকচারটা সেটা তারা ভাঙছে, জেনারেল মিলিটারির উপরে কিন্তু বড় রকমের কোনো আঘাত আসেনি। সেই সাথে তারা ধরেছিল এয়ার স্পেসটাকে কন্ট্রোল করা। এখন যেটা মুশকিলটা হয়ে গেছে যে যেটা গ্লোবাল কমিউনিটি যে জিনিসটা বলছে না, সেটা যেটা রাইট ভাই বললেন যে আলটিমেটলি রাইট টু ডিফেন্স যদি ইসরায়েলের থাকে ইন্টারন্যাশনাল লতে, রাইট টু ডিফেন্স তো ইরানের আছে। এবং সেই ক্ষেত্রে এই রাইট টু ডিফেন্সের ক্ষেত্রে আপনি কতটুকু তাকে স্পেস দিচ্ছেন এবং সেইখানে ডিপ্লোম্যাটিক আলোচনা কতটুকু হবে, সেটার ফ্রাস্ট্রেশনে কিন্তু আলটিমেটলি ইরানিয়ান পার্লামেন্ট এনপিটি থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা রেজলিউশন নিচ্ছে। এবং আপনি একই টাইমে খেয়াল করে দেখেন যে আপনি যখন এনপিটি থেকে বের হয়ে যাবেন, ইসরায়েল নিজে কিন্তু এনপিটি সই করার না। সুতরাং সেই জায়গাতে আসলে গ্লোবাল কমিউনিটি কোনো অবস্থাতে বলছে না যে এই রাইট টু ডিফেন্সের জায়গাটা আসলে কার জন্য কতটুকু এফেক্টিভ। এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে চলে এসছে, যেটা রাইট ভাই বলছিলেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। এবং আপনি দেখেন শার্প কন্ট্রাস্ট, ওয়েস্টার্ন মিডিয়া বলেন, আল জাজিরা বলেন বা অন্যান্য মিডিয়াগুলি বলেন, সেখানে শার্প কন্ট্রাস্ট অফ নিউজ মানুষকে দেওয়া হচ্ছে। এবং এটা অতীতেও ছিল, 100 বছর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে ইরানিয়ান মিডিয়া এবং মিডল ইস্টার্ন মিডিয়া এই জায়গাতে আসলে কতটুকু এফেক্টিভ ভূমিকা ভবিষ্যতে পালন করতে পারবে সেটা হলো দেখার বিষয়। একমাত্র আল জাজিরা যেটা কিছুটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, এবং আমি কিছুটা দেখলাম যে ডয়েশ ভেলিতেও মোটামুটি এক ধরনের অবজেক্টিভ চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন এইগুলির সাথে আরেকটা বড় ইস্যু, যেটা আমার মনে হয় যখন নিউক্লিয়ার ইস্যুটা আসলো, তুলসী গাবার্ডের স্টেটমেন্টের সাথে একটা বড় মানে অ্যানালিসিস যেটা আমি শুনছিলাম, যে দেখেন ইরানের হয়তোবা এখনো সে নিউক্লিয়ার তৈরি করছে না, যেটা সুপ্রিম লিডার আলী খোমেনি হয়তো তাদেরকে পারমিশন দেন নাই বা ভবিষ্যতে দিবেন, বা একটা ডিমান্ড তৈরি হচ্ছে। মুশকিলটা হচ্ছে হলো নলেজ। এখন আমরা যদি একটু ইন্টেলেকচুয়ালি জিনিসটা চিন্তা করি, এই যে নলেজ টু হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন, এইটা তো এক জায়গা থেকে আসেনি, এটা বিভিন্ন সোর্সে ইরানের কাছ থেকে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, একসময় সিআইএর কাছ থেকে বলেন, বা পাকিস্তানের কাছ থেকে, নর্থ কোরিয়া, চায়না, বিভিন্ন সোর্সে, রাশিয়ার সব জায়গা থেকে এসছে। এই নলেজটা ইজ এ বিগ কনসার্ন ফর অল দি এলিটিস্ট থিঙ্কার্স, স্ট্র্যাটেজিক থিঙ্কার্স যারা আছে, যেটার রিফ্লেকশনটা দেখেন, গো ব্যাক টু দি জার্মানি, গো ব্যাক টু জার্মানি, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওয়ান অফ দি বিগেস্ট প্রবলেম দ্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি থিঙ্কার্স ওয়ার থিঙ্কিং, যে জার্মানিকে এটাকে কার্টেল করাটা এত জরুরি, কারণ এটার যেই পরিমাণ ইন্টেলেকচুয়াল রিসোর্সেস আছে, এটার ঘুরে দাঁড়ানোর পক্ষে অসম্ভব কোনো কিছু না। এবং জাপানের ক্ষেত্রেও তাই হয়েছে, আপনি দেখেন জাপান কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এখন এই যে ইন্টেলেকচুয়াল রিসোর্স এবং এই যে ইন্টেলেকচুয়াল নলেজ যেটা ইরানের আছে, এটা তো আপনি ধ্বংস করতে পারবেন না।
তার মানে এইটা কিন্তু থেকে যাবে। তার মানে লিডারশিপ চেঞ্জ করলেই কোনো লাভ হচ্ছে না। তার মানে আপনি হয়তো নিউক্লিয়ারাইজেশন প্রসেসটাকে ডিলে করবেন, রাইট, কিন্তু আপনি এলিমিনেট করতে পারবেন না। এবং এই ধারণাটা যে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বলেন, মিডল ইস্টের যারা প্রশাসনে আছেন, তারা যে পর্যন্ত এই আইডিয়াটা না বুঝবেন যে নলেজ তো ইনডেটেড হয়ে গেছে, মানে এমবেডেড হয়ে গেছে, এবং সেই এমবেডেড নলেজ আপনি কিভাবে সরাবেন? আপনি সায়েন্টিস্টকে কেন মারছেন? আপনি এই কারণে মারছেন, আপনি ভাবছেন নলেজ চলে যাবে। তো নলেজ তো ইজ ভেরি মাচ দেয়ার, ক্যাপাসিটি তো তৈরি হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এখন যে জায়গাটাতে চিন্তা করা দরকার, যে এই যে রেজিম চেঞ্জ টাইপের কথাবার্তা যেগুলি বলা হচ্ছে, এবং নেতানিয়াহু সাহেব যেভাবে রেজিম চেঞ্জকে একদিন বলেন যে আমি করব, আর একদিন বলেন আমি করব না, এবং উনি যে টার্গেটেডভাবে আইআরজিসি এবং সেই সাথে এই যে গত ফ্রাইডেতে যে তার আইআরজিসির মানে চিফ লেফটেন্যান্ট জেনারেল গোলাম রশিদকে মারার পরে গতকালকে আবার তারা হত্যা করেছেন যে ওয়ার টাইম চিফ আলী সাদমানি, দিস আর নট গিভিং এনি গুড সিমটম টু এনিবডি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে এন্ডলেস কিলিং স্প্রি, সেটা যে পক্ষেই হোক না কেন, এই এন্ডলেস কিলিং স্প্রি এইটার যে মানে ডিভাস্টেটিং এফেক্ট হবে। এবং একই টাইমে কিন্তু দেখেন, আমরা যে জিনিসটা ভুলে গেছি গত 5 দিনে, গাজাতে কিন্তু আবার শুরু হয়েছে। সুতরাং গাজা ইজ গোয়িং টু বি বার্নিং এগেইন। তো কয় দিক আপনি সামাল দিবেন? এই মিডল ইস্ট কয়টা দিক সামাল দিতে পারবে? এবং মিডল ইস্টের ওই পলিটিক্যাল ক্যাপাবিলিটি বা লিডারশিপ এই মুহূর্তে নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্ন, না আপনি প্রশ্নটা করেন, দেন ওনার দুটো পয়েন্টের সাথে অ্যাড করবো। জি, আপনার প্রশ্ন বলেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, না আমার প্রশ্ন হচ্ছে দুটা বিষয়। আপনি তো বললেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, উনি সাপ্লিমেন্ট করলেন দুটা জিনিস। একটা, ওয়াই নিউক্লিয়ার প্ল্যান্টস অর নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর টার্গেট, অ্যান্ড ওয়াই আইআরজিসি। আমার মনে হয় আমরা যদি ইরানের ফরেন পলিসির দিকে তাকাই, দুটো জিনিস খুব প্রিসাইসলি বোধহয় আমাদের একটু খেয়াল রাখা উচিত, যে ইরানের ফরেন পলিসি ডাইমেনশনটা একটু মিডল ইস্টে, মানে আরব গালফ, দেন হার্টল্যান্ড অফ ইরান অ্যান্ড সারাউন্ডিংস, এবং সেন্ট্রাল এশিয়ান স্টেটে। কারণ এখানেও যদি আমরা পপুলেশন ওয়াইজ হিসেব করি, আমি সর্বশেষ দেখছিলাম অ্যারাউন্ড 52 to 54% শিয়া পপুলেশন। অর্থাৎ এই জায়গাতে তার ফরেন পলিসিতে মূল অ্যাক্টরটা কিন্তু ইসলামিক রিপাবলিকান গার্ড। এটা টিপিক্যাল কিন্তু এলিট ফোর্সে শুধু না, সে তার পলিসি ডিকটেট করে, রিসার্চ অ্যাপ্রুভ করে, এবং আদার্সই, অর্থাৎ পলিসি প্ল্যানিংয়ের সাথে ইসলামিক রিপাবলিকান গার্ড জড়িত। অর্থাৎ তার ইরানিয়ান ফরেন পলিসি, আমি যে এই যে শিয়া অধ্যুষিত এলাকার কথা বলছি, এখানে ডিকটেট করে সে। আর বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে ইরান যে ফরেন পলিসি, সেখানে অবভিয়াসলি ট্রেডিশনাল ফরেন পলিসি দেওয়া হয়, এবং বাইল্যাটারালিজমের পাশাপাশি মাল্টিল্যাটারালিজম কিন্তু ইরানের একটা বড় টুল। তো কাজে আইআরজিসিকে সে দুর্বল করার বড়, টার্গেট করার বড় কারণ হচ্ছে এই যে শিয়া সেন্ট্রিক, যেটা আমি বললাম, গালফ আরব, হার্টল্যান্ড অফ ইরান, সেন্ট্রাল এশিয়া, এটা একটা ফোকাস। আর উনি যে জ্ঞান বিজ্ঞানের কথা বললেন, আমরা যদি 80s পরে, আমি একটা তথ্য দেখছিলাম, কগনিটিভ সায়েন্টিফিক স্টাডিজে ইরান এত এগিয়ে গেছে, সেটা কল্পনার বাইরে। বলা হয়ে থাকে জার্নালসগুলিতে ইউ ফাইন্ড ইরানিয়ান, এটা হ্যাঁ, ডক্টরস, এবং দেখা গেছে প্রোটোটাইপটা বলা হয় তার মিসাইল, এবং মিসাইলের প্রোটোটাইপটা তারা প্রথম পেয়েছিল উত্তর কোরিয়া থেকে। তারপর শোনা যায়, এটা নিয়ে ডিবেট আছে, কেউ বলে 1 মাস বা কেউ বলে 3 মাস, প্রতি 1 থেকে 3 মাসে সে এটা ডেভেলপ করছে। এবং সর্বশেষ শুনেছি, আমাকে দুজন তথ্য জানালেন যারা ইরানে কাজ করতেন, 23 সালের একটা রিসার্চের কথা, সেটা প্রায় 2000 মাইল দূরে গিয়ে হিট করেছে। একটা মিসাইল 2000 কিলোমিটার দূরে গিয়ে হিট করছে। এবং শেষ পয়েন্টটা বলবো এখানে, কগনিটিভ সায়েন্সের কথা কেন বলছি, তারা এখন শুধু মিসাইল না, তারা স্মার্ট ফাইটার, স্মার্ট সোলজার, হিউম্যানয়েড নিয়ে কাজ করছে। আজকে থেকে 30 বছর আগে ইরান যখন ডিক্লেয়ার করলো যে দেশের স্বার্থে যারা জ্ঞান বিজ্ঞানের গবেষণা করবেন, মূলত সায়েন্টিফিক রিসার্চ, 40,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। 40,000 থেকে রিটেন টেস্টে 1/4কে বাদ দিয়ে 10,000, এবং ফাইনালি তারা 1400 সিলেক্ট করে। এই 1400, আপনি নিউক্লিয়ার প্রোগ্রামে আসি, আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য খুব ফেমাস ইউনিভার্সিটিও হচ্ছে ইটালির ইউনিভার্সিটি অফ ট্রিস্টে, যেখানে মূলত নিউক্লিয়ার সায়েন্টিস্টদের ট্রেন করা হয়। তো 1400 এই যে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটদের বড় অংশটাই তারা পাঠিয়েছিল ইটালিতে। তো এই যে গ্র্যাজুয়েটের পুল তৈরি করলেন, আপনি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেন, তো
তো সেইখানে আপনাকে কন্টেইন না করলে তো সে কিছু পারবে না। আমরা খালি পারমাণবিক অস্ত্র বলছি, কাজে কেন সে টার্গেটটা করছে এটাও বোধহয় আমাদের একটু ভাবার অবকাশ আছে। কাজে একটু আগে জার্মানির প্রসঙ্গটা এখানে খুবই রেলিভেন্ট, যে তাকে থামিয়ে দিতে হলে, তার গলা চেপে ধরতে হলে তার সাপ্লাই নেন। এখন ইসরায়েলের ভুলটা এখানে যে পুলটা ডেভেলপ করে গেছে। আমরা কাসেম সুলাইমানি হত্যার পরে ভেবেছিলাম যে ইসলামিক রিপাবলিকান গার্ড বোধহয় ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু যেভাবে ইভলভ করেছে তার মানে তাদের পুলটা এত স্ট্রং আছে, একজন পড়ে গেলে আরেকজন, কারণ আপনি ইনস্টিটিউশনটাকে ডেভেলপ করে ফেলছেন। আচ্ছা, টার্গেটের কিলিংটা কিভাবে সম্ভব? টার্গেটেড কিলিংটা অনেকভাবে সম্ভব। এটা কি ভিতর থেকে না বাইরের থেকে? নিশ্চিতভাবে ভিতর তো এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই, কারণ আপনি দেখেন রেজিম চেঞ্জের জন্য বেশ কয়েকটা ইনিশিয়েটিভের মধ্যে একটা ইনিশিয়েটিভ হলো ফ্রি ইন্টারনেট দেওয়া, মানে দে আর ট্রাইং টু গিভ ফ্রি ইন্টারনেট যারা ডিসেন্টিং গ্রুপ আছে তাদের কাছে। মানে অনেক ক্ষেত্রেই যেমন স্টারলিংক নিয়ে প্রচুর রকমের ডিবেট তৈরি হচ্ছে, রাইট? বেইজিং মনে করে স্টারলিংক রেবেলদেরকে ফুয়েল করা, বা আপনি যদি দেখেন বিভিন্ন ইউক্রেনে স্টারলিংক বলেন বা রাখাইনে স্টারলিংক বলেন, আমি এটাকে ক্রিটিসাইজ করছি না, বলছি যে এটা একটা টুল, এবং এই টুলগুলি পশ্চিমা বিশ্ব আপনার এই ইরানের যে গ্রুপগুলি আছে, ডিসেন্টিং গ্রুপগুলি আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এটা হলো একটা। দ্বিতীয় হলো যে ইন্টারনাল ইনফরমেশন যদি না থাকে এটা কোনো অবস্থাতেই সম্ভব না, এবং এটা মনে রাখতে হবে যে মোসাদ পৃথিবীর ওয়ান অফ দি টপ মোস্ট ইন্টেলিজেন্স এজেন্সি, এবং এটা শুধুমাত্র যে ইসরায়েলি ট্রেন না, এটা মাল্টিপল এজেন্সি ট্রেন। এটা ইউকে ট্রেন করে, ইউএস ট্রেন করে, জার্মানরা ট্রেন করে, সবাইকে ট্রেন করে। ইভেন তারা কিন্তু আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ আছে অন্য দেশ সেটা করে, নেপালেও কিন্তু তারা গিয়ে বিভিন্ন রকম মাউন্টেনিয়ারিং বলেন এইসব জায়গায় কিন্তু তারা ট্রেনিং করে, এবং যে কারণে এদের যে অর্থনৈতিক ক্যাপাসিটি থেকে শুরু করে এবং প্রিসিশন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে তাদের পক্ষে ইনসাইড ইনফরমেশন পাওয়াটা খুব দুরূহ। একই ঘটনা কিন্তু ইরানের ব্যাপারেও, এবং এইটা ভুললে হবে না। যেটা রাইদ ভাই বলছিলেন যে ইরানের একটা বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। দেখেন, স্যাংশন, ইকোনমিক স্যাংশন, টেকনোলজি স্যাংশন, মিলিটারি স্যাংশন, এখনো পর্যন্ত MiG-21 উপরে তাদেরকে ইয়ে করতে হয়। তাদের যে বোয়িং প্লেনগুলি আছে, মানে বছরের পর বছর এই বোয়িং প্লেনের যেসব পার্টস দরকার সেগুলি তারা পায় না। তারপরেও তো তারা ন্যানোতে ওয়ান অফ দ্য ফিফথ টপ কান্ট্রিজ, রাইট? 765 পেটেন্টের কথা জানি 2024 পর্যন্ত। এবং আপনি ধরেন ওই যে নেচার ম্যাগাজিন বলেন বা মেডিকেল সায়েন্সের যে তার মানে তারা অ্যাডভান্সমেন্টে চলে গেছে। এখন ব্যাপারটা অনেকটা চীনের সাথে। আমি দেখেন, চীনে যদি আপনি যান, গুগল ব্যবহার করতে পারবেন না, হটমেল ব্যবহার করতে পারবেন না, ইয়াহু, ফেসবুক কোনো কিছুই করতে পারবেন না, কিন্তু দিস ইজ ওয়ান অফ দি সুপার পাওয়ার্স। সো ইরানের পক্ষেও সেটা সম্ভব হয়েছে, এবং ইরানের যে জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি তারাও যে তাদের ইন্টেলিজেন্স ক্যাপাসিটি ইমপ্রুভ করার ফলে এই যে 2000 কিলোমিটার বলেন, শর্ট রেঞ্জ বলেন 180 কিলোমিটার থেকে 700 কিলোমিটারের মধ্যে, মিডিয়াম রেঞ্জ বলেন 1200-1500-র মধ্যে, এই ক্যাপাসিটিগুলি কিন্তু তৈরি করে ফেলেছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে যেটা পাচ্ছি যে তাদের মিলিটারি ক্যাপাসিটিটা হয়তোবা এখনো পর্যন্ত আমাদের অ্যাসেসমেন্ট, মানে গ্লোবাল অ্যাসেসমেন্ট যেটা, হয়তো এখনো পর্যন্ত সম্পূর্ণ ট্রান্সপারেন্ট না কতটুকু আছে, কারণ তারা একটা সিক্রেসি মেনটেন করে, স্টেট সিক্রেসি ইজ ভেরি স্ট্রং। চীন যেরকম খুব রেজিমেন্টাল স্টেট, ইরানও একটা বড় রকমের রেজিমেন্টাল স্টেট। ফলে তাদের ইন্টেলিজেন্স এজেন্সি যদি এফেক্টিভ না হয়, তাহলে তো মোসাদের বিল্ডিং এ একেবারে সেন্ট্রাল তেল আবিবে গিয়ে একটা বোম ফলানোর তো খুব একটা সহজ কথা না। কারণ আপনি, আমার ধারণা যে মোসাদের নিশ্চয়ই চতুর্দিকে বড় রকমের এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, তার জ্যামিং সিস্টেম থাকবে, সুতরাং সেইগুলি কিন্তু ভেদ করছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা গ্লোবাল মিলিটারি এক্সারসাইজগুলিকে একটা বড় রকমের পরিবর্তন, যেমন কাশ্মীর কেসের পরে যে জিনিসটা, যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে চাইনিজ এয়ারক্রাফটের সুপেরিয়রিটি, রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানিয়ান, তারা কিন্তু গত বছর যেটা আয়রন ডোমকে ভাঙার চেষ্টা করলো, সেটা তাদের জন্য আমি ওপেনলি বলেছিলাম যে দুইজনের জন্য এটা টেস্ট কেস, বিকজ ইসরায়েল দেখতে চাচ্ছে ইরানের সক্ষমতা, ইরান দেখতে চাচ্ছে ইসরায়েলের সক্ষমতা, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি তাদের ম্যাপিংটা করে ফেলেছে, এবং সেটাই কিন্তু মেইন আউটপুটটা ছিল গত বছরের এই দুইজনের পাল্টাপাল্টি। এইবার আমরা যেটা দেখতে পারলাম যে এফেক্টিভনেসটা, অর্থাৎ ইসরায়েলের এফেক্টিভনেস যেরকম বৃদ্ধি হয়েছে,
ইরানের প্যারালেলি বৃদ্ধি হয়েছে। এখন গ্লোবাল কমিউনিটি এটাকে কিভাবে ডেটারেন্সের মধ্যে নিয়ে যাবে, সেটাকে প্রশমন করবে, সেটা হলো এখন দেখার বিষয়। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কি? রোজ যেভাবে যাচ্ছে আমার কাছে আমি একটু আগে যেটা বলছিলাম, রেজিম চেঞ্জ, ইভেন যদি আমরা রেজিম চেঞ্জ তো খালি ইরানে হবে না, হলে তো ইসরায়েলে হইতে মানে রেজিম, ইয়েস ওইটাই বলছি, রেজিম চেঞ্জের যে জিনিসটা উনি নিয়ে এগুলেন, এটা যে ক্লিক করছে না তা তো আমরা পঞ্চম দিনে এসে পরিষ্কার বুঝে গেছি। এবং এই দফায় আমরা যেটা দেখছি, 1 বছর আগে শাহাব ভাই বললেন ইরানের ওইটা একটা হয়তো পাইলট ছিল বা ট্রায়াল ছিল, ওই ট্রায়ালের পরে এবার তারা প্রমাণ করলো ট্রায়ালে মোটামুটি সে পুরোটা ব্যবহার করে না, হয়তো দেখেছিল যে এই স্টেন থেকে। তো নেতানিয়ার পলিটিক্যাল ভবিষ্যৎ নিয়ে তো গত 2-3 দিন ধরে উইদিন দ্য ইসরায়েল তাদের মিলিটারি এক্সপার্ট বলি, বিশেষ করে ওয়ার রিলেটেড যারা, তারা যেভাবে ভোকাল, তাতে করে মনে হচ্ছে এবং গাজায় আবার সংকট তৈরি হয়েছে, তাতে তো আমি নেতানিয়ার ভবিষ্যৎ নিয়ে মনে করি যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এবং আপনি যে কথাটা বলছিলেন পুরোপুরি একমত, রেজিম চেঞ্জ তো এই যে আমি একটু আগে 52% বা 54%-এর কথা বলছি শিয়া কমিউনিটি, এটা শুধু ইরান না, তো ইরানের বাইরেও তো ছড়িয়ে আছে। হুতিরা এখানে এসে যুদ্ধে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, হিজবুল্লাহ এখন রয়ে গেছে, দুর্বল হয়ে যাক আর যাই যাক। তো পুরো আরব ল্যান্ডেই যে এই যে শিয়া কমিউনিটি এবং প্রক্সি, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনি চায়না রাশিয়ার ডিনামিক্সের কথা বলছেন, তো আমরা এই আইএস অ্যান্টি আইএস যে মোবিলাইজেশন বা অ্যালায়েন্স বলেন আফগানিস্তানে, সেখানে কিন্তু আইএস অ্যান্টি আইএস পজিশন তার ছিল, সেইখানে গিয়ে সে তালিবানের সাথে কিন্তু ইরানের এক ধরনের প্যাচাপও ছিল, এবং আলটিমেটলি সেই প্যাচাপের টার্গেট ছিল কিন্তু এই আমেরিকাকে বের করে দেওয়া। এবং এই মিডল ইস্টে বলেন, কাতার বলেন, ওমান বলেন, আরও বেশ কিছু দেশকে পেছন থেকে কিন্তু পলিটিক্যাল নেগোসিয়েশনে যে ব্যাকআপটা ইরানে দিয়ে আসছে। কাজেই ইরানের এই রেজিম চেঞ্জের সাথে বা নেতানিয়ার ভবিষ্যৎ যখন ঝুঁকিতে পড়ে, আমি তো মনে করি পুরো গ্রেটার ওয়েতে যদি দেখি, পুরো মিডল ইস্টে একটা বড় ধরনের শেক আপ, এটার একটা আউটফল হতে পারে। এখন উনি ইন্ডিয়া পাকিস্তানের সংঘাত, সেখানে দাসল রাফালের যে ব্যর্থতা বা চায়নার এয়ারক্রাফটের সাথে তাদের সক্ষমতার ঘাটতি, শুধু এয়ারক্রাফট না, এবার তো এরিয়াল ফাইটটা হয়েছিল, সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম বলেন, রাডার বলেন, চাইনিজরা তাদের সুপ্রিমেসি কিন্তু প্রমাণ করে দিয়েছে। এবং তারা তো বলছে তাদের ডিপ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ইম্পর্টেন্ট পার্টনার হচ্ছে পাকিস্তান। তো এবং শুধু আমেরিকা বা না, গোটা পশ্চিমা দুনিয়া পাগল হয়ে গেছিল যুদ্ধটা কত তাড়াতাড়ি থামানো যায়। কারণ আমরা যদি ওয়ার মার্কেটটা দেখি, সেই এক দাসল রাফালে দিয়ে বাকি আরও এক্সপোজ হয়ে যেত যে তারা কত নড়বড়ে চীনের কাছে। আমরা প্রায় শেষ প্রান্তে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, আমাদের কি করণীয়? প্রথম কথা হলো আমাদের এখন চিন্তা ভাবনা করা দরকার যে কয়টা ইভেন্ট দেখলাম গত 4 বছরে, দেখেন একটার পর একটা আসছে, ইউক্রেন আসছে, কাশ্মীর আসছে, তো প্যালেস্টাইন আসছে, তো এখন ইরান আসছে, সব কিছু ঘুরে ফিরে গ্লোবাল ইকোনমির উপরে এফেক্ট করছে। যারা উন্নত দেশ তারাও কিন্তু ধাক্কাটা পাচ্ছেন এবং বড় রকমের ধাক্কাই খাচ্ছেন। একটা ইস্যু কিন্তু খুব ইন্টারেস্টিং, হরমুজের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, রাইট, হরমুজ হয়তো এফেক্টেড না হলেও এই যে ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন, এইটার কস্ট এখন অনেক বেড়ে যাবে। এটার মেইন রিজনটা হলো ইন্স্যুরেন্স কস্ট। আপনার মনে আছে কি না, যখন এই কোভিডের সময় একটা বড় প্রবলেমই হচ্ছিল যে জাহাজের অভাব ছিল না, কিন্তু জাহাজ যে চালাবে, জাহাজটা যে যাবে, সেটার জন্য যে ইন্স্যুরেন্স কস্ট বেড়ে গেল। আপনার হুতি বা সোমালি পাইরেসির কারণে এগেইন ইন্স্যুরেন্স কস্ট, পরে আপনার এই কস্টগুলি সমানে বাড়তে থাকবে। আপনার ন্যাচারাল রিসোর্সেসের যে সাপ্লাই সবসময় একটা ভোলাটাইলিটির মধ্যে অতীতে ছিল, এখন এটা আরও ইন্টেন্সিফাইড হবে, কারণ আপনার ইউক্রেন ক্রাইসিসের পরে রাশিয়া কেন্দ্রিক একটা হলো, এখন হরমুজ কেন্দ্রিক হবে, ভবিষ্যতে সুয়েজ কেন্দ্রিক হবে। সুতরাং সেই সব জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে নাম্বার 1 প্রায়োরিটিটা হওয়া উচিত যে সে তার এনার্জি সিকিউরিটি ক্রাইসিস গ্লোবালি কিভাবে মিটিগেট করবে। এটা নট অনলি মার্কেট, আমরা সবসময় মার্কেট প্রিজম থেকে দেখি যে মার্কেট কোথায় স্টেবল আছে, সাপ্লাই কী হবে, ডিমান্ডটা কী হবে। এখন আপনি এটা থেকে সরে গিয়ে ফুললি আপনাকে জিও পলিটিক্যাল অ্যানালিসিস করে লং টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে সরকারের উচিত হবে একটা বড় সিরিয়াস রকমের একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা। সেকেন্ড আরেকটা বিষয় যেটা
সেটা আমি মনে করি যে এই এই যত টেনশন বাড়তে থাকবে তত আপনার লেবার মার্কেটের উপরে প্রেশারটা তৈরি হবে, এবং এই লেবার মার্কেটের প্রেশারটা তৈরি হবে এই কারণে যে এই দেশগুলির ইকোনমিতেও টান পড়ছে এবং তারাও ইভেনচুয়ালি সরতে থাকবেন এবং টেকনোলজি নিয়ে আসবেন যাতে হিউম্যান প্রেজেন্সটা কমে। সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় যে একটু বড় রকমের চিন্তা ভাবনা করা দরকার আছে। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হলো যে গ্লোবাল জিও পলিটিক্স আগের মতো নাই। সুতরাং এইখানে আমি চিন্তা করলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে ব্যালেন্স করব, চীনের সাথে অমুকের ব্যালেন্স করব, আমার মনে হয় এইটার দিন মোটামুটি শেষ। এখন যেটা আপনাকে ক্লিয়ার পজিশন হতে হবে যে কোন টাস্কিংয়ে আপনি কার সাথে কীরকম সম্পর্ক রাখবেন এবং সেইখানে কতটুকু আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। এইটা এখন আর বললে চলবে না যে আমরা অমুকের সাথে ব্যালেন্স করছি, তমুকের সাথে ব্যালেন্স করছি। এইটার দিন আমার মনে হয় শেষ হয়ে গেছে। এটা আমাদের ফরেন পলিসিতে এখন আসা দরকার। রাহিদ? না, অবভিয়াসলি ধাক্কার তো গ্লোবাল ধাক্কা তো বললামই, এবং আমি আপনাকে বলছিলাম যে তিনটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গুডস, রেমিটেন্স এবং এনার্জি সোর্সেস। তো আমরা সবসময় করি কি, একটা খুব ক্লিশে কথা বলি, বরাবরই আমি বলি যে আমরা কোনো যুদ্ধে জড়াবো না, সংঘাতে জড়াবো না, সবার সাথে বন্ধুতাবার, এগুলো খুবই ক্লিশে এবং খুব ইনএফেক্টিভ আজকালের দিনে। এখনকার জন্য যেটা হয় যে ইভলভ যেভাবে করে, সে ধরুন রাখাইন থেকে রোহিঙ্গাদের ঢল আনার পর আমরা কি তাদের কাছ থেকে চাল আনিনি? তাদের কোরবানির সময় ওই পার থেকে তো এখানে গরু আসে, মাছ আসে, রুই মাছ। তারপর আমাদের ব্যবসায়ীরা, আমি নিজে একবার মিয়ানমারে যাওয়ার সুযোগ হয়েছে, আমার এক ফর্মার কলিগ, সে দেখি সে মিডল ইস্টে মাছের ব্যবসা করে, সে বললো আমি মুভ করে গেছি, বছরে 4-12 হাজার টাকা করি। তো এই যদি অবস্থা হয়, এখন আপনাকে তো সিচুয়েশন যেভাবে ইভলভ করে সেইটা ঠিক করার জন্য উনি যেটা শাহাব ভাই যে কথাটা বললেন, হ্যাঁ এটা ওয়ার্কিং গ্রুপ বলেন, এক্সপার্ট বলেন, আমি বলি কি এটা এই গভর্নমেন্ট তো অনেক কিছু সংস্কারের কথা বলছে, তারা ওয়াই নট, ঠিক আছে, তারা একটা শুরু করলেন জিরো ড্রাফট দিয়ে বা জিরো পজিশন নিয়ে, যে একটা ন্যাশনাল কনসালটেশন টাইপের তারা করতে পারে। এই রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, মিডল ইস্ট ক্রাইসিস হলো, এবং এরপরে নতুন যুক্ত হলো ইরান ইসরায়েল। তো এগুলো তো আমাদের ইম্প্যাক্ট করবে তিনটা জায়গায়। ট্রান্সপোর্টেশন আপনি যেটা বলছেন, হ্যাঁ হরমুজ বন্ধ করুক আর না করুক, মোবিলিটি কিন্তু ওই ইন্স্যুরেন্স এবং আদার ওয়েতে এটা কমিউনিটিভ আসপেক্টে ফিগারটা বেড়ে যাবে। এয়ার স্পেস বন্ধ, তারপর আমার বাজার হয়তো ইরান আমার লোক নেই, ইসরায়েলের সাথে তো আমার সেভাবে কিছুই নেই, কিন্তু বাকিটা জর্ডানে আছে। এমনিতে বাংলাদেশের অবস্থানটা কি এখন? বাংলাদেশ তো ওই আগের মতোই বরাবরই দেখলাম, দুদিন আগে যেটা বললো, খুব রেসপেক্টিভ, রেসপন্সিবল, ওই কথাগুলো বলে, এগুলো খুব একটা কাজে দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর সিকিউরিটি কাউন্সিল বা অন্যরা কখনো কাজে দেয়নি, কখনো কাজে দেয়নি। দিন শেষে আপনি আর ওই উইদিন দ্য বক্স 20-30 বছর আগে আপনি যেভাবে ডিপ্লোমেসি করতেন, নেগোসিয়েশন করতেন, সেটা করার দিনবোধে শেষ করেছে। তো ওই জন্য আমি বলি যে ওনার কথাকে টেনে নিয়ে আমরা কনক্রিট কিছু করতে না পারলে এই ধরনের ক্রাইসিস যখন বারবার আসছে এবং অর্থনীতিকে ঝাঁকুনি দিয়ে দিবে, আর আমাদের 5 আগস্টের পর তো দেশের অর্থনীতির একটা নাজুক অবস্থায় আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গাতে আমাদের এই মুহূর্তে যারা সরকারে আছেন তাদের উচিত হবে একটা ন্যাশনাল পজিশন ঠিক করা, যে এটাকে হয়তো সামনের দিনে নির্বাচিত সরকার আসে, তারা এটা হয়তো ফলো করবেন বা করবেন না, সেটা পরের কথা, বাট তারা শুরু করতে পারেন যে এমন একটা পজিশন বোধহয় আমাদের ভবিষ্যতের স্বার্থে নেওয়া উচিত। কারণ এই যে জিও পলিটিক্স, লিভারে, জিওগ্রাফি, এগুলো মুখের কথা বলে বলে কিন্তু আপনি কোনো ফায়দা পাবেন না যদি ইফেক্টিভ কোনো প্ল্যান, প্রোগ্রাম এবং অ্যাকশন প্ল্যান ঠিক না করেন। শেষ প্রশ্ন, জি, সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের আজকের এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? ওয়েল, আপনি যদি বলেন মুসলিম বিশ্বের এই পরিস্থিতির জন্য, আমার তো মনে হয় মুসলিম বিশ্বের দেশগুলোকে, লিডারশিপকে দায়ী করা উচিত। একদম। আজকে আমেরিকানরা এখানে প্রক্সি করছে, আমেরিকা ইসরায়েলের অ্যাক্সেস হয়ে গেছে, এটা তো তাদের নিজেদের স্বার্থে করেছে। দেখেন, আমি এটাকে এভাবে দেখি যে একটা কন্ট্রোল ইনস্টেবিলিটি। ফর এক্সাম্পল, আমি তুলনা করি এরকম, রাখাইনে যেটা ঘটছে, বোথ তাতমাদো এবং আরাকান আর্মি, দুই পক্ষের সাথেই কিন্তু চাইনিজদের খুব ভালো সম্পর্ক আছে। তো আমি তো দেখছি 2021 সাল থেকে যেটা শুরু হলো, মিলিটারি টেক ওভারের পরে ক্ষণে ক্ষণে সুইচ করছে, যে তার অপোজিশন পার্টি একটা জায়গায় কখনো এগোচ্ছে, কখনো পিছাচ্ছে, মোরললেস চায়না সিজফায়ার আসে, সেটা। তো আমি এখান থেকে মিয়ানমারের দিকে চলে গেলাম। কাজে মিডল ইস্টের পুরো জায়গাটাতেই কিন্তু আমি মনে করি আজকে মুসলিম দেশগুলোর লিডারশিপ এবং তাদের ফারসাইডেডনেসের অভাবের কারণে
আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ইরান দেখুন বন্ধুহীন হয়ে গেছে, কিন্তু বন্ধুহীন হওয়ার পরও এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই তিনজনে একমত যে তাদের রেজিস্ট্যান্সের একটা সক্ষমতা যেটা দাঁড়িয়েছে সেটা অন্য দেশের জন্য কিন্তু শিক্ষা হতে পারে। অনেক ধন্যবাদ রাহিদ। ঠিক মানে 1 মিনিট আছে। 1 মিনিটে বললে প্রথম কথা আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার আছে এই জায়গাতে, যে ইসরায়েল জার্মানির ইতিহাসটা বলি, হলোকস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন দেখছিলাম যে ইসরায়েল জার্মানি হলো সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইন ইউরোপ ফর ইসরায়েল। তার মানে প্র্যাগমেটিজম কাজ করছে তাদের মধ্যে, রাইট? আমাদের মুসলিম বিশ্বের যে লিডারশিপের কথা বলেন, G7 আজকে সকালে কঠিন একটা বার্তা দিয়েছে যে তারা মনে করে এটার জন্য প্রিন্সিপাল সোর্স অফ থ্রেট ইজ ইরান। এইটুক পজিশন তারা, ওআইসি এখনো পর্যন্ত এমন কোনো পজিশন নিতে পারে যেটাকে আসলে আপনি বলতে পারেন যে না এটা একেবারে ক্লিয়ারলি কন্ডেমস দি ইন্টারেস্ট অফ। সুতরাং মুসলিম বিশ্বের মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম এক সময় যে এই যে আমাদের উম্মা কনসেপ্টটাকে আসলে আমরা বিশ্বাস করি কিনা। যদি তাই হতো তাহলে তো আলটিমেটলি আপনার একটা ইউনিফিকেশনও থাকা সম্ভব। রাইট, ধন্যবাদ শাহ এনাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাহিদ আজাদ আপনাকেও। দর্শক, আমরা এই অনুষ্ঠান শেষ করতে চাই একটা কথা বলে, আমরা আসলে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আজ এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।